সাফিয়ার কথা শুনে ওকে ঠাস ঠাস করে দুইটা চট দিয়ে বললাম, এমন কিছু করিস না যাতে আমার অন্য রূপ তোদের দেখাতে হয়। আজকে ঘুরতে যেতে চেয়েছিলিস, আমি রাজি হয়ে গেলাম। বাইকে হবে না, রিক্সায় যেতে হবে, তাতেও রাজি হয়ে গেলাম। এখন এসে বলতেছিস আমাকে ওর সাথে যেতে হবে? কি পেয়েছিস আমাকে? আমার কথা শুনে রিক্সাওয়ালা আমার দিকে তাকিয়ে আছে। সামিয়া মাথা নিচু করে বসে আছে। সাফিয়া আমার হাত ধরে বলল, প্লিজ ভাইয়া, আজকে শুধু চলো। কিছু বুঝি না। একটু আগেই যে কথাটির জন্য সে চর খেলো, এখন আবার সেই একই কথা বলতেছে। আমি আর কিছু না বলে রিক্সায় সামিয়ার পাশে বসে পড়লাম। অবশ্য যথেষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রেখে বসেছিলাম। বসার পরে সাফিয়া আর তিশার দিকে তাকিয়ে দেখি ওরা দুজন মুচকে মুচকে হাসতেছে। আমি ওদের দিকে চোখ গরম করে তাকাতেই ওরা দুজন হাসতে হাসতে রিক্সায় উঠলো। এরপর রিক্সা তার আপন গতিতে চলতেছে। আমার আর সামিয়ার মাঝে কারোর মুখে কথা নেই। একজন কথা বলতেছে না ভয়ে, আর অপরজন কথা বলতেছে না রাগে অভিমানে। বেশ কিছু দূর যাওয়ার পরে আমার দিকে থাকা রিক্সার চাকাটা একটা গর্তে পড়লো, যার ফলে সামিয়া আমার দিকে এগিয়ে এসে আমার গায়ের সঙ্গে চেপে বসলো। আমি এরকম অবস্থায় বসে থাকতে কিছুটা অস্বস্তি বোধ করতেছি। একই মানুষের সঙ্গে কয়েক বছর আগে একসাথে ঘোরাফেরা করতাম। একই রিক্সায় বসে থেকে হাতে হাত রেখে গল্প করতে করতে নানান জায়গায় ঘোরাফেরা করেছি। সেদিন কিন্তু এমনটা হতো না। তখন ছিল দুজনের ভালোবাসা দিয়ে গড়া একটা প্রাচীর। যতই বাধা আসুক না কেন, দুজনে একত্রিত হয়ে সেই সমস্যার সমাধান করতাম। বাট এখন ভালোবাসার বদলে একজনের মনে আছে ভালোবাসা পাওয়ার তীব্র আশা আকাঙ্ক্ষা, আর অন্যজনের মনে আছে রাগ অভিমান ঘৃণা। আমি সামিয়ার কাছ থেকে একটু সরে রিক্সার সাইড ঘেঁষে বসলাম। সামিয়া নিচের দিকে তাকিয়ে থেকে বলল, এত ঘেঁষে বসার কি আছে, পড়ে যাবে তো। আমি বাইরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললাম, ঘেঁষে না বসে তোর করে বসবো শালি। সামিয়া মুচকি এসে বলল, বসো। বসতে না করেছে কে? সামিয়ার কথা শুনে ওর দিকে বিস্ময়ের চোখে তাকিয়ে আছি। আমার কথা বুঝতে পারলো কি করে? আমাকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে আমার দিকে তাকিয়ে বলল, এত ভাবার কিছু নেই, মনের টান থাকলে এমনিতেই সবকিছু বুঝতে পারা যায়। আমি ওর কথার কোনো উত্তর না দিয়ে সামনের দিকে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পর রিক্সা একটা পার্কের সামনে দাঁড়ালো। আমি রিক্সা থেকে নেমে ভাড়া দেওয়ার জন্য পকেট থেকে মানি ব্যাগ বের করেই সামিয়া বলল, আমি ভাড়া দিচ্ছি। আমি বললাম, ছোট লোক হতে পারি, কিন্তু অতটা ফকির নয় যে ভাড়ার জন্য টাকা থাকবে না। আর এসব করে আপনার কোনো লাভ হবে না, আশা করি বুঝতে পারছেন। সামিয়ার কোনো কথা বলল না। আমি রিক্সার ভাড়া দিয়ে সামিয়ার তিশার রিক্সার কাছে গেলাম। ওদের রিক্সা ভাড়া দিয়ে ওদেরকে নিয়ে পার্কের ভিতরে ঢুকলাম। বেশ কিছুক্ষণ ধরে ঘোরাফেরা করে পার্কের সাইডে একটা ফুচকার দোকানে ওদেরকে নিয়ে গেলাম, কারণ আমি জানি ওদেরকে কিছু খাওয়ার কথা বললে ওরা ফুচকার কথাই বলবে। আমাদের সঙ্গে সামিয়াও ছিল, কিন্তু সে আমার সাথে একটা কথা বলেনি। হয়তোবা আমার কথা কিছুটা কষ্ট পেয়েছে। ফুচকার দোকানে যাওয়ার পরে আমি ফুচকাওয়ালাকে বললাম, মামা 4 প্লেট ফুচকা দেন, একটা ঝাল বেশি আর বাকিগুলোতে অল্প করে দিন। আমার কথাগুলো শুনে সামিয়া কিছুটা খুশি হলো, এটা ভেবে যে আমি এখনো তার পছন্দ অপছন্দগুলো মনে রেখেছি। আর হ্যাঁ, সামিয়া ফুচকাতে বেশি ঝাল খেতে পছন্দ করে। বসে থেকে ফুচকা খাচ্ছি, হঠাৎ পিছন থেকে কে যেন জড়িয়ে ধরে বলল, কেমন আছিস জানু? পিছনে তাকিয়ে দেখি জান্নাত। জান্নাত হলো আমাদের বেস্ট ফ্রেন্ড ছিল। রাফি, সিফাত, মিমি, আমি আর জান্নাত ছিলাম বেস্ট ফ্রেন্ড। জান্নাতের সাথে আমরা অনার্স 2য় বর্ষ পর্যন্ত পড়েছি। 2য় বর্ষের পরীক্ষা দিয়ে জান্নাত ইউএসএ চলে যায়। সেখানে তার ফ্যামিলি থাকে। আর সবচেয়ে বড় কথা হলো ইউএসএ তে জান্নাতের বিয়ে হয়েছে। আমি ওকে হালকা হাক করে বললাম, এতদিন তোমাকে না দেখে ভালো ছিলাম না, বাট এখন ভালো আছি জানু। জান্নাত মুস্কি এসে বলল, তা তো দেখতেই পাচ্ছি। বাই দ্য ওয়ে, ওই মেয়েগুলোকে, এদের তো চিনলাম না। আমি তিশাকে দেখিয়ে দেখে বললাম, এটা হলো আমার মামাতো বোন তিশা। সাফিয়াকে দেখিয়ে বললাম, এটা হলো আমার একমাত্র আদরের ছোট বোন সাফিয়া। সাফিয়াকে দেখিয়ে দিয়ে বললাম, আর এটা হলো আমার থানার নতুন এসআই। আর তিশার সাফিয়া, এটা হলো আমার কলিজা, আমার প্রাণ, আমার জানু এবং বেস্ট টু জান্নাত। তিশার সাফিয়া আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে।
আমি এমন কথা বলবো তারা তো ধারণাই করতে পারেনি, তিশাও ভাবতে পারতেছে না, কারণ সব কথাই আমি তার কাছে শেয়ার করি। সামিয়ার দিকে তাকিয়ে দেখি চোখের কোণায় পানি ঝলমল করতেছে, সেও হয়তো বা মেনে নিতে পারতেছে না আমার এমন কেউ আছে। আমিও ওদের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে জান্নাতকে বললাম, তো দোস্ত, তোর লাইফ পার্টনার কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। এখন শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত, আমাকে বেশি সময়ই দেয় না। জান্নাতের কথায় ওরা তিনজন কিছুটা স্বাভাবিক অবস্থায় আসলো। আমি জান্নাতকে বললাম, কবে দেশে এসেছিস? গতকাল এসেছি, বাট তোদের তো খবরই নেই। আরে না, আমি কি করে জানবো তুই এসেছিস? আর রাফি ওদের সঙ্গে দেখা করেছিস? না রে, ওদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। আমার ফোনটা হারিয়ে যায়, তোদের সবার নাম্বার হারিয়ে ফেলেছি। ও, আর শোন, রাফি আর নীলিমার বিয়ে হয়েছে। তাই বিয়েটা খেতে পারলাম না। সিফাত আর মিমের কি খবর রে? চলতেছে মোটামুটি। সব কথাই তো হলো, কিন্তু তোর কথাই তো জানা হলো না। রিলেশনে জড়িয়েছিস নাকি? এখনো সেই সামিয়ার আশায় বসে আছিস? হায় হায় আল্লাহ, এই মেয়ে তো আমার মান সম্মান সব শেষ করে দিবে। জান্নাতের কথা শুনে সামিয়ার মুখের কোণে এক চিলতে হাসি ফুটলো। আমি জান্নাতকে বললাম, না না, আমি কারো আশায় বসে নেই। এসব বাদ দিয়ে বল, ইউএসএ কবে যাবি? কয়েকদিন তোদের সাথে কাটাবো, তারপর যাব। আচ্ছা মামুন, এখন উঠি রে, বাসায় যেতে হবে। ঠিক আছে, যা। আমি ওদেরকে তোর কথা বলবো নি, কালকে সবাই মিলে আড্ডা দিব। জান্নাত চেয়ার থেকে উঠে সাফিয়ার কাছে গিয়ে বলল, আপু ভালো থেকো। এই বলে জান্নাত চলে গেল। জান্নাত যাওয়ার পরে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাসায় চলে আসলাম। সামিয়া আমাদের বাসা অব্দি এসেছিল, তবে সামিয়াকে দেখে বুঝতে পারলাম খুব আনন্দে আছে। বাসায় এসে ফ্রেশ হয়ে স্টাডি করতে বসলাম। কয়েকদিন পর পরীক্ষা, এখন পড়ালেখায় মনোনিবেশ করতে হবে। রাতে ডিনার করে আমি, সাফিয়া আর তিশা ছাদে গেলাম। ছাদে বসে থেকে কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। তিশা সাফিয়াকে নিয়ে তিশার কলেজে গেছে। কলেজে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পর প্রতিদিনের ন্যায় ক্লাসে গেলাম। সব ক্লাস শেষ করে বাইরে আসলাম। বাইরে জান্নাতকে ফোন দিয়ে একটা রেস্টুরেন্টে আসতে বললাম। আমরা কয়েকজন রেস্টুরেন্টে যাওয়ার কিছুক্ষণ পর জান্নাত আসলো। বন্ধুরা জান্নাতকে পেয়ে খুব খুশি হয়েছে, আর খুশি হওয়ারই কথা, 1 বছর পর তাকে দেখতে পেয়েছে। যাই হোক, জান্নাতের সাথে কুশল বিনিময় করে সবাই মিলে একটা টেবিলে বসলাম। টেবিলে বসে জান্নাত বলল, মামুন, তোর বোনদেরকে এখানে আসতে বল। আরে ওদেরকে আসতে বলার কি আছে, ওরা কলেজে আছে। আসতে বল, সবাই আড্ডা দিব। ঠিক আছে, বলতেছি। তিশাকে ফোন দিয়ে এই রেস্টুরেন্টের ঠিকানা দিয়ে এখানে আসতে বললাম। প্রায় 10 মিনিট পর তিশা আর সাফিয়া আসলো। সাফিয়াকে আমার সকল বন্ধুরাই চিনে। এরপরে জান্নাত আমাদেরকে ইচ্ছামতো অর্ডার করতে বলল। আমরা সবাই ইচ্ছামতো অর্ডার করলাম। ওয়েটার এসে আমাদের খাবার দিয়ে গেল। তিশা খাবার মুখে দিয়ে যাবে এমন সময় ওর ফোনটা বেজে উঠলো। রিসিভ করে কাকে যেন এই রেস্টুরেন্টের ঠিকানা দিয়ে এখানে আসতে বলল। তিশা ফোনটা রেখে খাওয়া শুরু করলো। একটু পরে লক্ষ্য করলাম সবাই খাওয়া বাদ দিয়ে রেস্টুরেন্টের গেটের দিকে তাকিয়ে আছে। আমিও সে তাকিয়ে দেখি সামিয়া আমাদের কাছে আসতেছে, আর সে তার অফিসের ড্রেস পরে এসেছে। এই জন্য লোকজন তার দিকে তাকিয়ে আছে। তারা মনে করেছে এখানে কিছু হয়েছে, নালে পুলিশ কেন। সামিয়া আমাদের টেবিলের কাছে এসে দাঁড়ালো। আরে ম্যাম, আপনি এখানে? সামিয়া মুচকি এসে বলল, দেখতে আসলাম। দাঁড়িয়ে আছেন কেন, বসেন। সামিয়া একটা চেয়ার টেনে বসলো। ওয়েটার এসে সামিয়ার অর্ডার নিয়ে গেল। একটু পরে সামিয়াকে তার অর্ডারকৃত খাবার দিয়ে গেল। সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করলাম। খাওয়ার সময় আমার দিকে বারবার তাকাচ্ছে। বিষয়টা সিফাত খেয়াল করে সামিয়াকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার ম্যাম, আপনি বারবার মামুনের দিকে তাকাচ্ছেন কেন? রাফি আমার দিকে তাকিয়ে বলল, কি ম্যাম, সামথিং সামথিং নাকি? সামিয়া কিছু না বলে মুচকি হাসি দিয়ে মাথা নিচু করে খেতে লাগলো। জান্নাত সামিয়াকে বলল, ম্যাম, আমাদের শাহেদের আশা করেন না, কারণ সামিয়া নামের কোনো এক মেয়ের সেকা খাওয়ার পর থেকে সে কোনো মেয়ের সাথে রিলেশনে জড়ায়নি। আপনি অযথা মায়া সৃষ্টি করেন না। জান্নাতের কথা শুনে আমার বন্ধুরা মুচকি মুচকি হাসতেছে, আর তিশা তার হাসিকে আটকিয়ে রাখতে না পেরে জোরে জোরে হাসতে লাগলো। তিশাকে এভাবে হাসতে দেখে জান্নাত অবাক হয়ে গেল।
তিশা কোনোভাবে তার হাসিটা আটকে বলল, তিশা, তুমি এইভাবে হাসতেছো কেন? আপনি যে সামিয়ার কথা বলতেছেন সে আপনার সামনেই বসে আছে। জান্নাত আশ্চর্য হয়ে বলল, আমার সামনে বসে আছে মানে? রাফি জান্নাতকে বলল, হ্যাঁ, আমাদের পুলিশ ম্যাম হলো শাহিদ সামিয়া। এই কথা শুনে জান্নাত আমার পিঠে চড় থাপ্পড় মারতে মারতে বলতে লাগলো, এই শয়তান, তুই আমাকে আগে বলিসনি কেন যে এটাই তোর সেই সামিয়া যার কথা তুই? ভাইয়া, তুমি কি সামিয়া আপুকে আগে থেকে ভালোবাসতে? আমি কি বলবো ভেবে পাচ্ছি না। জান্নাতকে তো আটকিয়ে রাখলাম, কিন্তু আমার বোনকে কিভাবে আটকিয়ে রাখবো? আমি বললাম, না, আমি কাউকে ভালোবাসি না, এসব বাদ দে, বাসায় যাব, চল। বাসায় যাবি মানে? এই তো আসলি। না রে, আমার ভালো লাগতেছে না, তোরা বসে থেকে আড্ডা দে, আমি বাসায় যাব। তিশা আর সাফিয়া, তোরা এখন বাসায় যাবি? ওদেরকে আর কিছু বলতে না দিয়ে জান্নাত বলল, তুই যা, আমি ওদেরকে বাসায় নেমে দিয়ে আসি। ঠিক আছে। সাফিয়া, তিশা, তোরা ভালোভাবে আসিস। ঠিক আছে ভাইয়া। আমি রেস্টুরেন্ট থেকে বের হয়ে এসে বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ সেখানে বসে থাকতে আমার আর ভালো লাগতেছে না। সামিয়ার সাথে কাটানো অতীতটাকে মনে পড়তেছে। দুইজনে ঘোরাফেরা করে একসাথে কতবার রেস্টুরেন্টে গিয়ে কফি খেয়েছি, ফুচকা খেয়েছি। আমার যদি খেতে মন না চাইতো তাহলে সামিয়া আমাকে জোর করে খাইয়ে দিত। কথাগুলো ভাবতেই চোখের কোনায় পানি চলে আসলো। বাসায় এসে কলিং বেল বাজাতেই মামা দরজা খুলে দিল। কি ব্যাপার, মামা আজকে একটু আগে তার অফিস থেকে এসেছে নাকি? রুমে এসে শাওয়ার নিয়ে নামাজ পড়ে লাঞ্চ করার জন্য নিচে আসলাম। নিচে এসে দেখি মামা আর মামি সোফায় বসে থেকে টিভি দেখতেছে। আমিও গিয়ে ওদের পাশে বসলাম। কিছুক্ষণ আড্ডা দিয়ে লাঞ্চ করে রুমে এসে শুয়ে পড়লাম। জান্নাত প্লেট থেকে খাবার মুখে দিতে দিতে বলল, তো ম্যাম, মামুন তো আপনাকে খুব ভালোবাসতো, তাহলে আপনি তার সঙ্গে এমন বিহেভ করছিলেন কেন? আমি সেদিন ভুল করেই এমনটা করেছি তার সাথে, কিন্তু সেটার জন্য তো তার কাছে অনেকবার ক্ষমাও চেয়েছি, কিন্তু সে আমাকে বারবার ফিরে দিয়েছে। কি হয়েছিল সেদিন আপনাদের মাঝে? মিমি, নীলিমা, সিফাত, জান্নাত, তিশা আর সাফিয়া সবাই সামিয়ার দিকে উৎসুক জনতার মতো তাকিয়ে আছে, সামিয়া কি বলবে তা শোনার জন্য। যদিও তিশা সামিয়া আর মামুনের মধ্যে কি হয়েছিল সবকিছু জানে, কিন্তু সাফিয়া প্রতি মুহূর্তে একটা করে শক খাচ্ছে। তার ভাইয়া যে সামিয়াকে শুধু পছন্দ করত সে ধারণা ভুল, তারা একে অপরকে ভালোবাসত। তাহলে শোনো, তোমরা কলেজে ভর্তি হওয়ার দিন থেকেই আমি মামুনকে ভালোবেসে ফেলি। সেটা কিন্তু বলা হয়নি, কয়েকদিন পর বুঝতে মামুন আমাকে ভালোবেসে ফেলেছে। এরপর থেকে মামুনকে ভুল বোঝাবুঝি পর্যন্ত সবকিছু সামিয়া ওদেরকে বলল। সামিয়ার কথা শেষ হতেই জান্নাত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বুঝেছি, কিন্তু আপনার উচিত ছিল মামুনের সাথে ওই বিষয়টা নিয়ে কথা বলা। আপনি জানেন, মামুন আপনার জন্য আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকায়নি। সামিয়া অবাক হয়ে প্রশ্ন করলো, আমার জন্য মানে? বিষয়টা ঠিক বুঝলাম না। হ্যাঁ, আপনার জন্যই সে কোনো মেয়ের দিকে তাকায়নি, কারণ সে আপনাকে এখনো ভালোবাসে, কিন্তু আপনার দেওয়া কষ্টের জন্য সে তার ভালোবাসার প্রকাশ করে না। সামিয়া কিছু না বলে চুপচাপ করে বসে আছে। এটা ভেবে খুশি হচ্ছে যে মামুন এখনো তাকে ভালোবাসে, তবে কষ্ট হচ্ছে মামুনের জন্য। ওরা আরো কিছুক্ষণ রেস্টুরেন্টে আড্ডা দেওয়ার পর যে যার বাসায় চলে গেল। সামিয়া তার গাড়ি নিয়ে চলে গেল। জান্নাত তার গাড়িতে করে তিশা আর সাফিয়াকে তিশার বাসায় নামিয়ে দিয়ে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে বসে থেকে তিশা, শাহিদ, সামিয়ার সম্পর্কে সবকিছু সাফিয়াকে বলল। বিকেলে সাফিয়ার ডাকে ঘুম থেকে উঠলাম। আজকে বিকেলে সাফিয়া বাসায় যাবে। ফ্রেশ হয়ে আসরের নামাজ পড়ে তিশার রুমে গেলাম। রুমে গিয়ে দেখি সাফিয়া রেডি হয়ে বসে আছে। আমি ওকে নিয়ে মামা মামির কাছে গেলাম। সাফিয়া মামা মামির কাছ থেকে বিদায় নিয়ে তিশাকে বলে বাসা থেকে বের হলো। বাইরে এসে দেখি ড্রাইভার আঙ্কেল আব্বুর গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। সাফিয়াকে গাড়িতে উঠিয়ে দিয়ে চলে আসবে এমন সময় সাফিয়া বলল, ভাইয়া, ভাবিকে বাড়িতে আনার ব্যবস্থা করতেছি, তুমি চিন্তা করো না। তোর ভাবিকে? সাফিয়া মুচকে এসে বলল,
সামিয়া আপু। আমি সাফিয়ার মাথায় একটা চুটকি মেরে বললাম, মার খাবি কিন্তু, আব্বুকে বলে তোর ব্যবস্থা করতেছি, দাঁড়া। যাই হোক, শেষ মুহূর্তে ভাই বোনের ভালোবাসার মাধ্যমে কাটিয়ে দিয়ে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে বাইক নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বের হলাম। আড্ডা দিয়ে বাসায় আসতে আসতে সন্ধ্যা নেমে গেল। বাইক আসতেই চালাচ্ছি, হঠাৎ বুঝতে পারলাম কেউ বাঁচা বাঁচা বলে চিৎকার করতেছে। আওয়াজটা শুনে বুঝলাম কোনো মেয়ের, আর জায়গাটা ছিল নির্ঝর। শহরের বুকে এমন জায়গা পাওয়াটা বেশ মুশকিলের ব্যাপার। বাইকটা রাস্তার সাইডে রেখে সে চিৎকার অনুসরণ করতে করতে হাঁটতে লাগলাম। যতই যাচ্ছি ততই চিৎকার বেশি হচ্ছে, তবে চিৎকারের কণ্ঠটা মনে হচ্ছে আমার বেশ পরিচিত। দুটো হাঁটা দিলাম, চিৎকার বন্ধ হয়ে গেল। চারদিকে চোখ বুলে নিলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। একটু সামনে গিয়ে তাকিয়ে দেখি একটা বাসার কাজ চলতেছে। সন্ধ্যা কাটিয়ে রাত না হওয়ায় বাসাটা আবসা আবসা দেখা যাচ্ছে। আর একটু সামনে যেয়ে দেখি কয়েকটা ছেলে কারোর সাথে জবরদস্তি করতেছে। কি আছে সেখানে বুঝতে পারলাম না। ওদের কাছে গিয়ে দেখি ওরা একটা মেয়েকে রেপ করার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। আমি পাশে পড়ে থাকা একটা রড দিয়ে পিছন থেকে একটা ছেলের মাথায় বাড়ি দিলাম। সাথে সাথে সে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লো। এটা দেখে আর দুইটা ছেলে মেয়েটাকে ছেড়ে দিয়ে আমার দিকে তাকালো। মেয়েটা ছাড়া পেয়ে দৌড়ে আমার কাছে আসলো। মেয়েটাকে দেখার পর আমার কাছে শিউরে উঠলো ঠিকই, কিন্তু ছেলেগুলোকে দেখার পরে আমার ভেতরের অন্যায়ের প্রতিবাদকারী রক্তগুলো জেগে উঠতে লাগলো। ছেলেগুলো হলো শিহাব আর তার বন্ধু। মেয়েটি আর কোনো কথা না বলে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মনে হচ্ছে এই বুকটা তার সবচেয়ে নিরাপদ স্থান। আর হ্যাঁ, মেয়েটি হলো সামিয়া। আমি সামিয়াকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে রডটা হাতে নিয়ে শিহাবের কাছে গেলাম। আমাকে দেখে শিহাব বলল, দেখ মামুন, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। এই শালি আমাদের নামে রেপ কেস দিয়েছে, তাই আজকে আমরা ওকে রেপ করতে চাই। তাকে বুঝিয়ে দিতে চাই আমরা কে। তুমি ওকে আমাদের হাতে। শিহাবকে আর কিছু বলতে না দিয়ে রড দিয়ে মাথায় একটা বাড়ি দিলাম। বসে পড়ল। তাকে মারা দেখে তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা, মানে শিহাবের বন্ধু, আমাকে মারার জন্য কিছু খুঁজতে লাগলো। তাকেও আর খোঁজার সময় না দিয়ে পায়ে একটা জোরসোরে বাড়ি দিলাম। তারপর ওদের দুজনকে ইচ্ছা মতো পিটাইলাম। মারতে মারতে তাদের মুখ দিয়ে রক্ত বের করিয়ে ফেলেছি। সামিয়া আমাকে জড়িয়ে ধরে আমার হাত থেকে রড ফেলে দিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, প্লিজ ওদেরকে ছেড়ে দাও, ওরা মারা যাবে তো। আমি সামিয়াকে আমার থেকে ছাড়িয়ে নিয়ে জিজ্ঞাসা করলাম, আপনার গাড়ি কোথায়? গাড়ির এখানে এসে ব্রাস্ট হয়ে যায়। আমি গাড়ি থেকে নামতেই এই ছেলেগুলো আমাকে জোর করে এখানে নিয়ে আসে। তুমি না আসলে ওরা আমাকে বলে কান্না করতে লাগলো। আমি সামিয়াকে বললাম, এমন কান্না করে লাভ নেই, চলুন আমি আপনাকে আপনার বাসায় নামিয়ে দিয়ে আসি। এরপরে বাইক নিয়ে সামিয়াকে সামিয়ার বাসায় নামিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। বাইকে বসার পর থেকে সামিয়া আমাকে জড়িয়ে ধরে বসেছিল। আমিও আর না করিনি, কারণ মেয়েটা এমনিতেই এখন একটা শখের মধ্যে আছে। এখন তাকে হার্ট করাটা উচিত হবে না। বাসায় এসে ফ্রেশ হয়ে স্টাডি করে ডিনার করতে গেলাম। ডিনার করে রুমে এসে শুয়ে পড়লাম। শালা ডিনার করবি কেমনে, আবার ডিনার করছে আবার স্টাডি করছে, মানে ভালোবাসা মানুষ রেপ করতে গেছিল সেই জন্য ডিনার করছে, গল্প। শুয়ে থেকে ভাবতে লাগলাম, আজকে যদি আমি সেখানে না যেতাম তাহলে আমার সামিয়ার কি হতো। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। ক্লাস শেষ করে আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আড্ডা দিতে বসলাম। লেখাপড়া করে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সামিয়া তিশের সাথে ঘোরাফেরা করে 1 বছর কেটে গেল। এবার আমি অনার্স 4th বর্ষে। আর হ্যাঁ, এই কয়দিনে সামিয়া আমার সাথে বেশ ক্লোজ হয়ে পড়েছে। আমিও মনে হয় তার মায় নিজেকে জড়িয়ে ফেললাম। কয়েকদিন কলেজ ছুটি আছে, তাই ভাবলাম আমার বাসায় থেকে ঘুরে আসি। আজ থেকে 4 বছর হয়ে গেল আমি আমার শহর ছেড়ে এখানে চলে এসেছি। আমি আর তিশা বের হলাম নওগাঁর উদ্দেশ্যে। দীর্ঘক্ষণ ধরে জার্নি করে পৌঁছে গেলাম আমার সেই চিরচেনা শহর নওগাঁয়। পৌঁছাতে দুপুর হয়ে গেল। দরজার কাছে গিয়ে কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু আমাকে দেখে জোরে ধরে কপালে চুমু খেতে খেতে বলল, বাবা তুই এসেছিস? হ্যাঁ আম্মু, আমি এসেছি। এরপরে আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে সাফিয়ার সাথে কথা বলে আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করার জন্য নিচে আসলাম। এসে দেখি আব্বুও বসে আছে।
তিশা আর সাফিয়া সোফায় বসে থেকে টিভি দেখতেছে। আমি আব্বুকে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করলাম। বসে থেকে আড্ডা দিয়ে একসাথে লাঞ্চ করতে বসলাম। লাঞ্চ করতে বসে মনে পড়ে গেল আজ থেকে 4 বছর আগের কথা। এখানে বসে থেকে কতই আম্মুর হাতে তুলে খেয়েছি। কতদিন পরে আজকে এই চেয়ারে বসেছি। আজকেও আম্মু আমাকে, সাফিয়াকে আর তিশাকে তুলে খাওয়াচ্ছে। অনেক আনন্দের মধ্য দিয়ে লাঞ্চটা শেষ করলাম। লাঞ্চ শেষ করে সোফায় বসে থেকে আম্মুর সাথে গল্প করার সময় আব্বু আমাকে বলল, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি অবাক হয়ে বললাম, কি সিদ্ধান্ত আব্বু? আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি অবাক হয়ে বললাম, কি সিদ্ধান্ত আব্বু? আমরা তোমার বিয়ে ঠিক করেছি। আব্বুর কথা শুনে আমি চমকে উঠলাম। আব্বু বলে কি আমার নাকি বিয়ে ঠিক করেছে, তাও আবার আমার অজান্তে। আমি করুণ সুরে আব্বুকে বললাম, আব্বু আমার তো এখনো বিয়ের বয়স হয়নি। বয়স হয়েছে কিনা তা আমি আর তোমার মা জানি, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। কিন্তু আব্বু আমি তো মেয়েটাকে দেখলাম না। মেয়েকে তোর দেখতে হবে না, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, আর আমরা জানি তুইও পছন্দ করবি। আমি নরম সুরে আব্বুকে বললাম, তবুও তো। আমাদের উপর কি তোমার কোনো বিশ্বাস বা ভরসা কিছুই নেই? ঠিক আছে আব্বু, তোমরা যা করবে তাই হবে। আম্মু আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাবা আমাদের উপর রাগ করিস না, আমরা তোর জন্য সেরাটাই বেছে নেওয়ার চেষ্টা করেছি। মেয়েটার সঙ্গে তোকে আমরা দেখা করাতে চেয়েছিলাম, কিন্তু মেয়েটা তোর সাথে দেখা করতে চায়নি। সে নাকি একেবারে বাসর রাতেই তোর সঙ্গে দেখা করবে। আম্মুর কথা শুনে চিন্তায় পড়ে গেলাম। মাথা নিচু করে ভাবতে লাগলাম, কে হতে পারে এই মেয়ে যে আমাকে না দেখেই বিয়েতে রাজি হয়ে গেল? আমার সঙ্গে একবার দেখা করার প্রয়োজন মনে করলো না? সে আগে থেকে আমাকে চিনতো নাকি? আম্মু আমাকে চুপ করে থাকতে দেখে শান্ত গলায় বলল, কি হলো সাহিদ, তুই কি আমাদের উপর রাগ করেছিস? আমি মাথা উপরের দিকে তুলে একটা মুচকি এসে বললাম, না না আম্মু, রাগ করবো কেন? আর আমার বিশ্বাস তোমরা আমার জন্য বেশটাই বেছে নিবে। বিয়ের তারিখ কি ঠিক হয়েছে? হ্যাঁ হয়েছে, এ মাসের 25 তারিখে। আমি একটু অবাক হয়ে বললাম, কি এত তাড়াতাড়ি? এখানে তাড়াতাড়ির কি আছে? সবে আজকে 17 তারিখ, এখনো 7 দিন সময় আছে। আর শোনো, তুমি তোমার সকল ফ্রেন্ডদের ইনভাইট করবে। ঠিক আছে আব্বু। তিশা আর সাফিয়া, তোমরা দুজন আগামীকাল থেকে শপিং করতে শুরু করে দিবে। ঠিক আছে আঙ্কেল। আব্বু আর কিছু বলবে কি? রুমে যাব। ঠিক আছে যাও। আমি আর কোনো কথা না বলে রুমে এসে শুয়ে পড়লাম। বালিশে মাথা দিতেই ভাবনার জগতে ডুবে গেলাম। আমি যদি অন্য কাউকে বিয়ে করে নেই তাহলে সামিয়ার কি হবে? সে তো আমাকে খুব ভালোবাসে। কি করব আমি? আব্বু আম্মুর কথাকে ফেলে দিতে পারতেছি না, কারণ তারা আমার জন্মদাতা জন্মদাত্রী। তাদের মনে কষ্ট দিয়ে সুখে থাকতে পারবো না। পাগলিটার কথা আজ খুব মনে পড়তেছে। সেদিন যদি সে ভুলটা না করত, হয়তোবা আজকে আমাদের দূরে থাকতে হতো না। হ্যাঁ, সে আমার কাছে অনেকবার তার ভুলের জন্য ক্ষমাও চেয়েছে, কিন্তু আমি তাকে ক্ষমা করতে পারিনি। তার প্রতি আমার অভিমানটা এখনো রয়েছে। তবে তাকে ভালোবাসি না এটা বলে ভুল হবে, তাকে এখনো ভালোবাসি। যাই হোক, এসব ভেবে আর লাভ নেই। ভাগ্যে যা আছে তাই হবে। এসব ভাবতেছি এমন সময় আমার রুমে রিয়াদ, ইকবাল আর সাকিব আসলো। ইকবাল আমাকে দেখেই জড়িয়ে ধরে বলল, দোস্ত কেমন আছিস? কতদিন পরে তোর সাথে দেখা। আমিও ইকবালকে জড়িয়ে ধরে বললাম, আলহামদুলিল্লাহ, তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ইকবালকে ছেড়ে দিয়ে আমি রিয়াদ আর সাকিবকে জড়িয়ে ধরলাম। তাদেরকে জিজ্ঞাসা করলাম কেমন আছে। দোস্ত, তোর সাথে কতদিন হলো আড্ডা দেওয়া হয়নি। রে ইকবাল, তোর আর মিতুর কি খবর? আর বলিস না, ইকবাল আর মিতুর একটা ছোট ছেলে হয়েছে। কি, কবে হলো রে? তুই এখান থেকে যাওয়ার পরে, মানে অনার্স ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু হওয়ার কয়েকদিন পরেই ইকবাল আর মিতুর বাবা ইকবাল আর মিতুর বিয়ের অনুষ্ঠান করে, আর তারপর থেকেই ওরা দুজনে একত্রে। বলিস কি মামা? আর তোদের কি অবস্থা? এই তো চলতেছে।
গল্প করতে করতে সাফিয়া এসে ওদেরকে নাস্তা করার জন্য ডেকে গেল। আমি ওদেরকে নিয়ে নাস্তার টেবিলে গেলাম। ওদের জোরাজোরিতে হালকা কিছু মুখে দিলাম। নাস্তা শেষ করে ড্রয়িং রুমের সোফায় এসে সবাই বসলাম। সোফায় আব্বুও বসেছিল। বন্ধুরা আব্বুর সাথে গল্প করতে লাগলো। ইকবাল আমাকে বলল, শাহিদ, চল বাইরে থেকে ঘুরে আসি। ঠিক আছে চল বলে পকেটে হাত দিয়ে দেখি ফোনটা পকেটে নেই। আমি ইকবালকে বললাম, তোরা একটু বস, আমি আমার রুম থেকে ফোনটা নিয়ে আসি। ঠিক আছে যা। আমার রুমে এসে ফোনটা নিয়ে রুম থেকে বের হতেই তিশা বলল, ভাইয়া কোথায় যাচ্ছিস? একটু বাইরে যাব। কেন? আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে, একটু রিচার্জ করা লাগতো। ঠিক আছে, কত টাকা রিচার্জ করে দেব? বেশি নয়, 50 টাকা দিয়ে দিস। কি 500 টাকা? এত টাকা কি করবি? তিশা মুচকি এসে বলল, ভাবির সাথে কথা বলবো। ভাবি মানে? ভাবি মানে বোঝো না, যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে সে। কার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকে আমি চিনি না, প্লিজ বল না মেয়েটাকে। সেটা তো বলা যাবে না, বলা আইনগতভাবে নিষিদ্ধ। ঠিক আছে, বলতে হবে না, আমারও একদিন আসবে, দেখে নিস। বলেই আমি নিচে চলে আসলাম। নিচে এসে দেখি ইকবাল, রিয়াদ আর সাকিব আব্বুর সাথে কথা বলতেছে আর হাসাহাসি করতেছে। আমি যেতে আব্বু ওদেরকে বলল, তাহলে বাবা, তোমরা বিয়ের শপিং করা থেকে শুরু করে বিয়ের শেষ অবধি মামুনের সঙ্গে থাকবে। ঠিক আছে আঙ্কেল। আর শোনো, কাল থেকে সকালে তোমরা বাসায় চলে আসবে। কাল থেকে শপিং করা শুরু করে দিব। আচ্ছা আঙ্কেল। এরপরে আম্মুকে বলে বন্ধুদের সাথে বাসা থেকে বের হলাম। বাইরে এসে দেখি 3টা বাইক দাঁড় করানো। বুঝতে আর বাকি রইল না এগুলো ওদের 3 জনের। এরপরে আমি ইকবালের বাইকের পিছনে বসলাম। 4 বন্ধু মিলে আমার সেই চিরচেনা শহরটা ভালোভাবে ঘুরলাম। এরপরে চলে আসলাম সেই পার্কে, যেখান থেকেই শুরু হয়েছিল সামিয়া আর আমার ভালোবাসার সূচনা, আবার যেখানে শেষ হয়েছিল আমাদের ভালোবাসা। আমি একটা গাছের নিচে বসে মন খারাপ করে বসে আছি। অতীতটা আবার এসে কড়া নাড়িয়ে দিয়ে যাচ্ছে। রিয়াদ আর সাকিব আমার পাশে এসে বলল, দোস্ত মন খারাপ করিস না, অতীতকে ভেবে কি লাভ বল? যে চলে গেছে তার চিন্তা করে কি লাভ? ভাগ্য থাকলে সে আবার আসবে। আর সবচেয়ে বড় কথা, কয়েকদিন বাদে তোর বিয়ে। এখন যদি তুই এইসব ভেবে নিজেকে কষ্ট দিস তাহলে কি হবে? আমি কিছু না বলে আকাশের দিকে তাকিয়ে আছি। সিফাত আমার কাঁধে হাত রেখে বলল, শাহিদ, তুই কি এখনো সামিয়াকে ভালোবাসিস? আর ভালো যদি বাসিস তাহলে সামিয়াকে ক্ষমা করে দিয়ে তাকে নিয়ে আবার নতুন করে শুরু কর। না রে, আর সেটা সম্ভব না। কেন? কয়েকদিন বাদে আমার বিয়ে। এখন যদি আমি সামিয়াকে আমার জীবনে ফিরিয়ে নিয়ে আসি বা বিয়ে করি, তাহলে আমি আমার বাবা মার কাছে পাপী হয়ে থাকবো না? কারণ তারা আমার অন্যজনের সঙ্গে বিয়ে ঠিক করে ফেলেছে। আমার কথা শুনে সাকিব আর রিয়াদ মুচকি মুচকি হাসতেছে। রিয়াদ বলল, আরে তো সামিয়ার। রিয়াদকে আর কিছু বলতে না দিয়ে ইকবাল এসে রিয়াদের দিকে চোখ রাঙিয়ে বলল, কি শুরু করছিস তোরা? শাহিদ, চল আমার বাসায় যাবি, মিতু তোকে যেতে বলেছে। আমিও আর রিয়াদের কথায় গুরুত্ব না দিয়ে ইকবালের বাসার দিকে রওনা দিলাম। ইকবাল, রিয়াদ আর সাকিব ওদের বাইকগুলো পার্ক করতে গেল। আমি ইকবালের বাসার দরজায় কলিং বেল বাজাতেই একটা ছোট্ট বাচ্চা এসে খুলে দিল। আমাকে দেখে বলল, তাতে তাই। খুবই ছোট্ট বাচ্চা ছেলে, ঠিক মতো কথাই বলতে পারতেছে না। আমি বাচ্চাটাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে বাবু? আর তোমার বাবার নাম কি? আমার নাম লাফি, আমার বাবার নাম ইকবাল। ও, এবার বুঝলাম এটা আমার ফ্রেন্ডের ছেলে। আমি রাফিকে কোলে তুলে নিতেই মেলি কণ্ঠে কে যেন বলল, আরে মামুন। কথাটা শুনে আমি সামনে তাকিয়ে দেখি মিতু দাঁড়িয়ে আছে। মিতু আমাকে দেখে অবাক হয়ে বলল, আরে মামুন, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। এটা কি তোর আর ইকবালের ছেলে? না, এটা আমার ছেলে। পিছন থেকে কে যেন বলল, না, এটা আমার ছেলে। পিছনে ঘুরে দেখি ইকবাল দাঁড়িয়ে আছে। মিতু বলল, না, এটা আমার ছেলে। না, এটা আমার ছেলে। এই তো শুরু হয়ে গেল তাদের তর্ক বিতর্ক অনুষ্ঠান। আমি ওদেরকে ঝাড়ি দিয়ে বললাম,
এই তোরা থামবি, তোদের এই অভ্যাসটা এখনো গেল না। আমার ঝাড়ি খেয়ে মিতু বলল, সরি দোস্ত, আচ্ছা ভিতরে চল। এরপরে আমরা গিয়ে সোফায় বসলাম। আমি ইকবালকে বললাম, কিরে আঙ্কেল, আন্টিদেরকে যে দেখতেছি না? ও তারা বেড়াতে গেছে। ও। এরপরে মিতুর সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিলাম। আসলে বন্ধুরা এক জায়গায় হয়েছি তো, অনেকদিন পর বন্ধুরা এক জায়গায় হয়েছি তো, তাই একটু আড্ডা দিতে বেশি সময় লাগলো। আমি মিতুকে বললাম, মিতু, নীলার কি অবস্থা? নীলার বিয়ে হয়েছে। তাই? এখন কোথায় থাকে? সিলেটে, আমার মামাতো ভাইয়ের সাথে ওর বিয়ে হয়েছে। বাহ, খুব ভালো তো। রে ভাই, কিন্তু আমাদের চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন এগুলো যে কোথায় উধাও হয়ে গেছে। আমরা এতদিন ধরে ফিরে আসি, কেউ আমাদেরকে দেখতেই পায় না। সাকিবের কথা শুনে সবাই একটু হাসলাম। আমি মিতুকে বললাম, দোস্ত, আগামী 25 তারিখে আমার বিয়ে, তুই আর ইকবাল আগেই চলে আসিস। কস কি মামা, তোর বিয়ে হয়েছে কার সাথে? মেয়েটাকে? মেয়েকে আমি নিজেই জানি না। মেয়েটা নাকি একেবারে বাসরাতে আমার সঙ্গে দেখা করবে। তুই শেষ মামা, জন্মের পর থেকে দেখা হওয়ার মানে পরিচয় হওয়ার পরেও বাসর রাতে আমাকে যে পেইন দিয়েছিল, সে হিসেবে বাসর রাতের পরিচয়ে তো তোর জীবন শেষ করে দেবে। এই ফাজিল, এসব কথা এদেরকে বলতে হবে? আরে এত রাগার কি আছে? আমাদের বন্ধুকে তো এসব জানাতে হবে, নইলে পরে আবার। ইকবালকে আর বলতে না দিয়ে মিতু বলল, হয়েছে, এবার চুপ কর। ওদের সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে সাফিয়ার রুমে গেলাম। সেখানে গিয়ে দেখি তিশা ফোনে কারোর সাথে কথা বলতেছে। আমাকে দেখে ফোনটা রেখে দিল। আমি সেদিকে বেশি গুরুত্ব না দিয়ে ওদের দুজনের জন্য ফুচকা নিয়ে এসেছিলাম, তা দিলাম। রাতে ডিনার করে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে তিশা আর সাফিয়াকে নিয়ে শপিং করতে গেলাম। আমার বন্ধুরা আজকে আসবে। শপিং শেষ করে বাসায় চলে আসলাম। দুপুরে লাঞ্চ করে রওনা দিলাম রাজশাহীতে। রাজধানীতে পৌঁছার পরে মামার বাসায় গেলাম। মামার বাসায় গিয়ে রেস্ট নিয়ে বিকেলে রাফি, সিফাত, মিমি আর নীলিমাকে আমার বিয়ের দাওয়াত দিয়ে আসলাম। মামা মামির থেকে বিদায় নিয়ে আবার রওনা দিলাম নওগাঁর উদ্দেশ্যে। বাসায় আসতে প্রায় 10টা বেজে গেল। আব্বুর গাড়ি নিয়ে যাওয়ায় আসতে কোনো অসুবিধা হয়নি। যাই হোক, রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আবার বের হলাম শপিং করার উদ্দেশ্যে। তবে এখন সঙ্গে এসেছে তিশা, সাফিয়া, ইকবাল, মিতু, রিয়াদ আর সাকিব। দীর্ঘক্ষণ যাবৎ শপিং করে বাসায় চলে আসলাম। শপিং করা, দাওয়াত দেওয়া আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মাধ্যমে কেটে গেল 5 দিন। আজকে আমার গায়ে হলুদের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত হয়েছে সিফাত, রাফি, নীলিমা, মিমি, নীলা, মিতু, ইকবাল, রিয়াদ আর সাকিব, এক কথা আমার বন্ধু মহলের সবাই। আমি হলুদ অনুষ্ঠানের স্টেজে বসে আছি। একে একে সবাই আমাকে হলুদ লাগিয়ে দিচ্ছে। তবে আমি বেশ অবাক হলাম একটা বিষয় দেখে, যে এখানে সামিয়ার কয়েকটা কাজিন এসেছে আমাকে হলুদ লাগিয়ে দেওয়ার জন্য। অনেক আনন্দের মধ্যে দিয়ে শেষ হলো আমার হলুদ সন্ধ্যা। অনুষ্ঠান শেষ হতে অনেক রাত হয়ে গেল। ইকবাল আর মিতু তাদের বাসায় চলে গেল। এছাড়া সব বন্ধুরাই আমার বাসায় আছে। রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। সামিয়ার কথা মনে হলো, পাগলিটা আমার বিয়ের কথা শুনে ঠিক থাকতে পারবে তো? কিন্তু সামিয়ার কাজিন আমার হলুদ অনুষ্ঠানে আসলো কেন? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে একটু হাঁটতে বের হলাম। হাঁটাহাঁটি করে বাসায় আসলাম। আজকে আমার বিয়ে, ভাবতেই কেমন জানি লাগতেছে। আগামীকাল থেকে আমি আর নিজের ইচ্ছে মতো বা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো না। আগামীকাল থেকে বেশি রাত করে বাইরেও থাকতে পারবো না। সিঙ্গেল লাইফটাকে খুবই মিস করব। কতই না সুন্দর ছিল আমার লাইফটা। আমি, তিশা, সাফিয়া, সিফাত আর রিয়াদ এক গাড়িতে উঠলাম, আর অন্যরা অন্য গাড়িতে উঠেছে। যাই হোক, প্রায় আধা ঘন্টা গাড়ি চলার পর একটা লাইটিং করা বাসার সামনে এসে গাড়ি দাঁড়ালো। মনে হচ্ছে এটাই আমার হবু শ্বশুর মশাইয়ের বাসা। গাড়ি থেকে নেমে বাসার গেটের কাছে আসলাম। বাসাটা দেখে আমার পরিচিত মনে হলো। মনে হচ্ছে কয়েকবার এসেছি, কিন্তু রাত হওয়ায় বিষয়টা ক্লিয়ার হলাম না। গেটের কাছে যাওয়ার পরে কাঁচি দিয়ে ফিতা কাটলাম। ফিতা কাটার সাথে সাথে ছাদ থেকে ফুল পড়তে লাগলো আর বিভিন্ন আতশবাজি ফুটতে লাগলো। একটা মহিলা এসে আমাকে মিষ্টি আর কিছু শরবত খাইয়ে দিয়ে চলে গেলেন। মহিলাটি হিজাব পরিহিত অবস্থায় ছিলেন। বিয়ের সব ঝামেলা মিটিয়ে আমার বউকে নিয়ে
আমার শ্বশুর মশাইয়ের বাসা থেকে বের হলাম। গাড়িতে ওঠার পরেও আমার গিন্নি মাথা নিচু করে বসেছিল। তার ছোঁয়াটা আমার কাছে বেশ পরিচিত মনে হচ্ছে। বাসায় পৌঁছে গাড়ি থেকে নেমে বাসায় ঢুকতেই আম্মু তার বৌমাকে বরণ করে নিলেন। এরপর তিশা আর সাফিয়া আমার গিন্নিকে আমার রুমে নিয়ে গেল, আর আমি বন্ধুদের সাথে ছাদে আসলাম। তবে অবাক করা বিষয় হলো, আমি আমার গিন্নির মুখটা এখন পর্যন্ত দেখতে পেলাম না। বন্ধুদের সাথে আড্ডা দিতেই তিশা আর সাফিয়া দুজন একসাথে এসে আমাকে রুমে যাওয়ার জন্য ডেকে গেল। বন্ধুদের থেকে বিদায় নিয়ে আসার সময় ইকবাল বলল, দোস্ত, তোর জন্য তোর বাসর রুমে এমন কিছু অপেক্ষা করতেছে তুই তা কল্পনা করতে পারবি না। আমি আর কিছু না বলে মুচকি হাসি দিয়ে ছাদ থেকে আমার রুমের দরজার সামনে চলে আসলাম। দরজার সামনে এসে দেখি 2 সৈনিক দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি চাই তোদের? দুজনে 5,000 টাকা। কি 5,000 টাকা? আমার কাছে নেই। দিবে কিনা বলো, নইলে কি? হেডকোয়ার্টারে শুট করার অর্ডার দিয়ে দিব। মানে? তিশা মুচকি এসে বলল, মানে না হয় ভিতরে ঢুকলেই বুঝতে পারবে। এখন টাকা দাও। কি আর করব, ওদেরকে না দিলে কাকে দিব? পকেট থেকে ক্রেডিট কার্ডটা বের করে দিলাম। ক্রেডিট কার্ড দেখে তিশা বলল, আমার এটা নিয়ে কি করব? আমাদের শুধুমাত্র 5,000 টাকা দাও। আমার কাছে ক্রেডিট কার্ড ছাড়া কিছু নেই, তোরা এটাই নিয়ে যা। তিশার সাফিয়া আমার ক্রেডিট কার্ড নিয়ে চলে গেল। আমি দরজা খুলে রুমের ভিতরে ঢুকতেই আমার গিন্নি খাট থেকে নেমে আমার পায়ে সালাম দিতে লাগলো। তবে এখনো ঘোমটা দিয়ে আছে, যার ফলে তাকে স্পষ্ট চেনা যাচ্ছে না। আমি ওর কাঁধ ধরে আমার পা থেকে উপর ওঠাতেই আমি ওর মুখ দেখতে পেলাম। তার মুখটা দেখার সাথে সাথে আমি 2 কদম পিছনে হেঁটে গেলাম, কারণ আমার গিন্নি আর কেউ নয়। আমার গিন্নি হলো আমার এক সামিয়া। সামিয়া আমার সামনে মাথা নিচু করে বলতে লাগলো, আমি জানি মামুন, তুমি আমাকে মেনে নিবে না, আমাকে স্বামীর অধিকার দিবে না। তোমার মনে আমার জন্য রয়েছে শুধু ঘৃণা। হয়তোবা তুমি এখন এগুলোই বলতে। প্রত্যেকটা মেয়ে এই রাত নিয়ে কিছু স্বপ্ন জমিয়ে রাখে, তেমন আমিও রেখেছিলাম। কিন্তু আমি জানি আমার সেই স্বপ্নগুলো আর পূরণ হবে না, আর না হওয়ারই কথা। যে ছেলেটার মনে শুধু রয়েছে মেয়েটার প্রতি ঘৃণা, রাগ, অভিমান, সেই ছেলে মেয়েটাকে কি করে তার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করবে? কিভাবে সেই মেয়েটার জীবনে অপেক্ষাকৃত সেই স্বপ্নের রাতে গল্প শোনার সাথী হবে? কখনোই হবে না। আমি তোমাকে এইভাবে বিয়ে করতে চাইনি। আমি আগে তোমার মনটাকে জয় করতে চেয়েছিলাম, কিন্তু তোমার পরিবার আমার আর তোমার সম্পর্কে সবকিছু জানতে পারে। তারপরে তোমার বাবা আমার বাবাকে বিয়ের প্রস্তাব দেয়, আমার বাবাও রাজি হয়ে যায়। ফলে আজকে আমাকে বিয়ের পিড়িতে বসতে হয়। আমি জানি আমি অনেক ভুল করেছিলাম, সেটার জন্য তোমার কাছে ক্ষমাও চেয়েছি, কিন্তু তুমি প্রতিবারই আমাকে ফিরিয়ে দিয়েছো। তোমার কথা ভেবে প্রতিটা রাত কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি। তোমার তো প্রত্যেকটা অপমান সহ্য করে তারপরও তোমাকে ভালোবেসেছি। আর আজকে তুমি আমার স্বামী। স্বামীর অধিকারটা হয়তো পাবো না, স্বামীর ভালোবাসাটা হয়তো পাবো না, কিন্তু ঠিকই আমি তোমাকে ভালোবেসে যাব, যেমনটা আগে বেসেছিলাম। হয়তোবা কোনো একদিন তুমি আমাকে তোমার বুকে জড়িয়ে ধরে বলবে, পাগলি, তোকে আর ছেড়ে যাব না, তোকে সব সময় ভালোবেসে যাব। সেই দিনের আশায় আমি বসে থাকবো। সামিয়ার কথাগুলো শুনে আমার চোখের কোণায় পানি চলে আসলো। কথাগুলো বলেই সামিয়া বালিশ আর কম্বল মেঝেতে রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে জুয়েলারিগুলো খুলতেছে, আর তার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি ড্রেসিং টেবিলের কাছে গিয়ে পিছন থেকে সামিয়ার কাঁধে হাত রেখে সামিয়াকে আমার দিকে ঘুরে নিয়ে ওর চোখের পানি আমার 2 হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে দিলাম। এরপর আমার হাত থেকে একটা রিং খুলে ওর একটা আঙুলে পরিয়ে দিয়ে বললাম, ছেড়ে যাব না রে তোকে, আর তোকে সবসময় ভালোবেসে যাব, রেখে দিব মনের গহীনের যত্ন করে। সামিয়া আমার কথা শুনে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি ওর মাথায় হাত বুলে দিতে লাগলাম। বেশ কিছুক্ষণ পরে একটু স্বাভাবিক হলো। আমি সামিয়াকে বললাম, এই পাগলি, তোমার স্বপ্ন পূরণের দায়িত্বটা আমাকে দিবে না? সামিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার স্বপ্ন পূরণের দায়িত্ব এখন থেকে তোমার। তো বলেন ম্যাম, আপনার স্বপ্নগুলো কি কি? সামিয়া আমাকে ছেড়ে দিয়ে ড্রেসিং এর সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আমার স্বপ্নগুলো হচ্ছে আমি আমার স্বামীকে প্রতিদিন ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগিয়ে দেব। সে ঘুম থেকে জাগার পর আমাকে জড়িয়ে ধরে আমার কপালে একটা চুমু দিয়ে মসজিদে নামাজ পড়তে যাবে। নামাজ পড়ে এসে প্রতিদিন সকালে আমি কোরআন পাঠ করব, আর সে তা শুনবে। আমাকে সব সময় ভালোবাসবে। কখনো যদি আমার কোনো ভুল হয়
তাহলে সে আমার ভুলটা ধরিয়ে দেবে। আমাকে তুলে খাইয়ে দিতে হবে, তার বুকে আমার মাথাটা রেখে আমাকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আর সবচেয়ে বড় চাওয়া বা স্বপ্ন হলো সে আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। আমি সামিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, এই স্বপ্নগুলো সবই তো তোমার বিয়ের পরের দিনগুলোর, কিন্তু আজকে রাতের জন্য তোমার কি স্বপ্ন রয়েছে? সামিয়া লজ্জামাখা হাসি দিয়ে বলল, আমার একটা কিউট বেবি লাগবে। তাই? তাহলে আমাকে তো মিশন শুরু করতে হবে দেখতেছি। একদম শয়তানি করবে না বলে দিলাম। করলে কি করবে? আগে ওযু করে এসে নামাজ পড়বো। ঠিক আছে। আমি ওযু করার জন্য ওয়াশরুমে গেলাম। ওযু করার পর দুজন 2 রাকাত নামাজ পড়ে সামিয়াকে কোলে নিয়ে বেডে শুয়ে দিলাম। তারপর দুজনে হারিয়ে গেলাম ভালোবাসার অতল গর্বে। সকালে সামিয়ার ডাকে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে দুজন একসাথে নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে সামিয়াকে নিয়ে আবার শুয়ে পড়লাম। সামিয়া উঠে যেতে চাইলে আমি বললাম, রাতে তো ভালো মতো ঘুমাতে দাওনি, এখন একটু ঘুমাই। কি? আমি তোমাকে ঘুমাতে দেইনি? তুমি তো সারা রাত আমার সাথে। সামিয়া বলতে চেয়েও আর বলল না। আমি বললাম, সারা রাত আমার সাথে কি? সামিয়া লজ্জা পেয়ে বলল, কিছু নয়, ছেড়ে দাও। আমি নিচে গিয়ে শাশুড়ি আম্মুকে রান্নার কাজে সাহায্য করি। সামিয়াকে আমার বুকে টেনে নিয়ে বললাম, আজকে শাশুড়ি আম্মুকে সাহায্য করতে হবে না, আজকে তুমি তোমার শাশুড়ি আম্মুর ছেলেকে আদর করো। শুধু আদর? সারা রাতেও মন ভরেনি। এতক্ষণে ঘুম ভাঙলে মানুষ কি ভাববে? মানুষ ভাববে যে তারা দুজন বেবি আনার মিশনটা খুব পরিশ্রম করে শেষ করেছে, এজন্য উঠতে দেরি হচ্ছে। যা দুষ্টু। দুষ্টুমি করতে করতে দুজন ঘুমিয়ে পড়লাম। দরজায় কারোটাকে ঘুম থেকে উঠলাম। সামিয়া উঠে দরজা খুলে দিতে গেল। দরজা খুলে দেওয়ার সাথে সাথে তিশা, সাফিয়া, মিমি, মিতু রুমে ঢুকে পড়লো। তিশা সামিয়াকে বলল, কি ব্যাপার ভাবি, তোমাকে কেমন জানি খুশি খুশি লাগতেছে? আরে ভাবিকে খুশি লাগার কারণটা জানো না তো? ভাবি রাতে কয় রাউন্ড হয়েছিল? মিমির কথা শুনে সামিয়া লজ্জায় মাথা নিচু করে আমার কাছে এসে বসে বলল, আহ, তোমরা কি শুরু করেছো বলো তো? দেখছো না আমার ভাবিটা লজ্জা পেয়েছে? ভাইয়া তুমি বাইরে যাও, আমরা ভাবিকে সাহায্যে নিচে নিয়ে যাব। ঠিক আছে। রুম থেকে বের হয়ে নিচে আসলাম। নিচে এসে দেখি আমার কয়েকটা কাজিন, আমার বন্ধুরা বসে আছে। আমাকে দেখে রাফি বলল, কি খবর দোস্ত, বাসরাত কেমন কাটলো? আমি শুধু একটা মুচকি হাসি দিলাম। কি বলবো, বন্ধুদের সাথে আড্ডা দিতেই সামিয়া উপর থেকে সিঁড়ি দিয়ে নিচে আসতেছে। সামিয়াকে তো আমি আজকে আবার নতুন রূপে দেখতেছি। আমি শুধু সামিয়ার দিকে তাকিয়ে আছি। আমার চারপাশে কি হয়ে যাচ্ছে তা আমার খেয়াল নেই। যাই হোক, সবাই মিলে একসাথে সকালে লাঞ্চ করলাম। আমার পরিবারটা মনে হচ্ছে কেবল পরিপূর্ণ হলো, তবে এখনো পুরোপুরি ভাবে পরিপূর্ণ হয়নি। একটা বেবি হলে হবে আর কি। নাস্তা শেষ করে বন্ধুদের সাথে বাইরে ঘুরতে বের হলাম। ঘোরাফেরা করে দুপুরের আগে বাসায় চলে আসলাম। বিকালে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য বের হলাম। আমি গাড়ি ড্রাইভ করতেছি আর সামিয়া আমার পাশে বসে আছে। আমি সামিয়াকে বললাম, সামিয়া, গায়ে হলুদের দিন আমার বাসায় তোমার যে কাজিনগুলো এসেছিল তাদেরকে তুমি পাঠিয়েছিলে? হ্যাঁ, কেন? আমি সামিয়াকে রাগানোর জন্য বললাম, হলুদ লেহেঙ্গা পরে যে মেয়েটা এসেছিল তার নাম কি? কিন্তু তার নাম শুনলে কেন? আমি মুচকে এসে বললাম, মেয়েটা দেখতে খুব সুন্দর ছিল, মন তো চেয়েছিল বিয়ে করি। কি? তুমি আমাকে ছাড়া অন্য মেয়ের দিকে নজর দিয়েছিলে? আমি কি জানতাম তোমার সাথে আমার বিয়ে হচ্ছে? জানলে তো আর কারো দিকে তাকাতাম না। সামিয়া বাইরের মুখ করে বলল, তোমার সাথে আমার কথাই নেই। আমি একটা হাসি দিয়ে এক হাত দিয়ে সামিয়াকে আমার কাছে টেনে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললাম, পাগলি, তোমাকে ছাড়া আর কারো দিকে আমি তাকাইনি। আমি তোমাকে রাগানোর জন্য বললাম। সামিয়া অভিমানের সুরে বলল, আমাকে রাগাতে কি তোমার ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। তুমি যখন রেগে যাও তখন তোমার গাল দুটি স্ট্রবেরি ফলের মতো লাগে, মন চায় খেয়ে ফেলি। আমাকে আর পাম দিতে হবে না। আমি সামিয়াকে কোলে বসিয়ে বললাম, লক্ষ্মী সোনা, রাগ করে না, একটু হাসো প্লিজ, না হাসিলে করবো যে তোমার স্ট্রবেরি গালে কিস। সামিয়া আমার কথা শুনে ফিক করে হেসে দিল। শ্বশুর বাড়ির সামনে এসে গাড়িটা পার্ক করে বাসার ভিতরে ঢুকলাম। শাশুড়ি মাকে দেখে সালাম দিয়ে বললাম, আম্মু কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ।
সামিয়া, জামাইকে তো রুমে নিয়ে যা। না, ঠিক আছে আম্মু। আমি আর সামিয়ার রুমে আসলাম। রুমে ঢুকে তো আমি অবাক না হয়ে পারলাম না, কারণ সামিয়ার পুরো রুম আমার আর সামিয়ার ছবি সাজানো আছে, যে ছবিগুলো আজ থেকে 4 বছর আগে তোলা ছবি। এছাড়া নতুন কয়েকটি দেখতেছি, যেগুলো কয়েকদিন পার্কে ঘুরতে যাওয়ার সময়। ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে খাটে হেলান দিয়ে বসে বললাম। সামিয়া এখনো ফ্রেশ হয়ে আসেনি। বসে থাকতে একটা ছোট্ট বাচ্চা রুমে আসলো, এসে বলল, আন্তেল আপনি তোমালে আলফপিলে নাত্তা কলাল দন্য দাঁততে। আমি বাচ্চাটাকে কোলে নিয়ে বললাম, বাবু তোমার নাম কি? আমার নাম তাওফিক। তাওফিক আবার কি নাম রে বাবা? আচ্ছা, পরে সামিয়া থেকে শুনে নেব। আব্বু তোমার আপি কে? আমার আপি হলো তামিয়া ফুপিল আম্মু। বাচ্চাটি কথা শেষ হতেই সামিয়া ওয়াশরুম থেকে বের হয়ে বাচ্চাটিকে দেখে বলল, এখনই এসেছি, তোমালে আল আন্তেল যে নাত্তা কলার দন্য দাঁততে। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি আর তোমার আঙ্কেল যাচ্ছি। বাচ্চাটি চলে যাওয়ার পর আমি সামিয়াকে প্রশ্ন করলাম, সামিয়া বাচ্চাটার নাম কি? তাওসিফ আহমেদ। ও, আমি নাম জিজ্ঞাসা করতে সে বলল তাওথিফ। আমি বুঝতে পারতেছি না যে তাওথিফ আবার কারো নাম হয় নাকি। বাবুটা দেখতে খুব কিউট, কিন্তু সে এখনো স্পষ্টভাবে কথা বলতে পারে না। কার ছেলে এটা? আমার মামাতো ভাইয়ের ছেলে। আচ্ছা চলো, নাস্তা করব। চলো। স্যামের সাথে নাস্তা করার জন্য নিচে আসলাম। নিচে এসে দেখি শ্বশুরমশার একটা অপরিচিত ছেলে সোফায় বসে আছে। আমি শ্বশুর আব্বুর কাছে গিয়ে সালাম দিয়ে কেমন আছে তা জিজ্ঞাসা করে ছেলেটার দিকে তাকাতে অবাক হয়ে গেলাম। ছেলেটা হলো সেই ছেলে যার সাথে সামিয়াকে সেদিন পার্কে দেখেছিলাম। ছেলেটি আমার সাথে কুশল বিনিময় করলো। আমিও জিজ্ঞাসা করলাম কেমন আছেন, কিন্তু একটা জিনিস আমাকে ভাবাচ্ছে, এই ছেলে এখানে কেন? আমাকে চিন্তিত দেখে ছেলেটা আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, এত চিন্তিত হওয়ার কিছু নেই, সামিরা আমার সম্পর্কে তোমাকে সব বলবে। আমি প্রতি উত্তরে একটি মুচকি হাসি দিলাম। যাই হোক, ছেলেটাকে সাথে নিয়ে নাস্তা করলাম। নাস্তা করে আবার সামিয়ার রুমে আসলাম। একটু পরে সামিয়াও আসলো। আমি সামিয়াকে বললাম, আচ্ছা সামিয়া, যে ছেলেটাকে দেখলাম সেটাকে? এই ছেলেটা হলো আমার মামাতো ভাই মারুফ। এই ছেলেটির সাথে তুমি আমাকে পার্কে দেখেছিলে। আসলে সে আমার কোনো বিএফ বা হাজবেন্ড ছিল না, সে শুধু ছিল আমার বড় ভাই। এছাড়া অন্য কিছু নয়। সে আমাকে ছোট বোনের মতোই ভালোবাসে। সেদিন তোমাকে কষ্ট দেওয়ার জন্যই আমি ওই কথাটা বলেছিলাম, কিন্তু বুঝতে পারিনি সেই কথাটির জন্য আমাকে এত কষ্টের সম্মুখীন হতে হবে। সামিয়া চোখের কোণায় পানি লক্ষ্য করলাম। আমি সামিয়াকে আমার কাছে বসিয়ে ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, আমাকে মাফ করে দাও, আমি না জেনে তোমাকে কষ্ট দিয়েছি। আচ্ছা এসব বাদ দাও, ওই বাচ্চাটা মানে তাওসিফ কি এই ভাইয়ার ছেলে? হ্যাঁ। ছাদে যাবে কি? এ সময় ছাদে যাওয়াটা মন্দ নয়, সূর্যাস্তের কিছু দৃশ্য উপভোগ করতে পারবো। চলো। সামিয়া আর আমি ছাদে আসলাম। দুজনেই ছাদে বেশ কিছু সময় কাটালাম। একবারে রাতে নিচে আসলাম। ডিনার করে রুমে এসে শুয়ে পড়লাম। একটু পরে সামিয়া রুমে আসলো। এসে কোনো কথা না বলে আমার বুকের উপর শুয়ে পড়লো। আমিও আমার পাগলির মাথায় হাত বুলে দিতে লাগলাম। সামিয়া আমাকে জড়িয়ে ধরে গল্প করতেছে আর আমি শুনতেছি। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে দুজনে ছাদে আসলাম। একটু পরে তাওসিফ এসে সকালে নাস্তা করার জন্য ডেকে গেল। দুজনে নিচে গিয়ে নাস্তা করতে বসলাম। তবে এখন খাবার সার্ভ করতেছে অন্য একজন মহিলা। আমি সামিয়াকে জিজ্ঞাসা করলাম, সে বলল এটা তাওসিফের আম্মু, মানে মারুফ ভাইয়ের স্ত্রী আর আমার ভাবি, খুবই মিশুক স্বভাবের। নাস্তা শেষ করে রুমে আসলাম। আসলে নিঃশহরে শ্বশুরবাড়ি হওয়ায় শ্বশুরবাড়ি থেকে ঘুরতে যাওয়ার তেমন কোনো জায়গা নেই। 2 দিন শ্বশুরবাড়ি থেকে বাসায় চলে আসলাম। মামা মামি আর তিশা বাসায় চলে গেছে। কয়েকদিন পর তিশার এক্সাম। আর হ্যাঁ, মিমি, সিফাত, রাফি আর নীলিমারাও আজকে সকালে চলে গেছে। দুপুরে লাঞ্চ শেষ করে বসে থেকে টিভি দেখার সময় আব্বু আমাকে 2টা টিকিট দিয়ে বলল, তুমি আর সামিয়া 3 দিনের জন্য কক্সবাজার হানিমুনে যাবে। আমি তো খুশিতে দিশাহারা হয়ে গেলাম। কতদিনের স্বপ্ন বউকে নিয়ে হানিমুনে যাব। সামিয়ার দিকে তাকিয়ে দেখি সামিয়াও খুশি হয়েছে। আমি আব্বুকে বললাম, আব্বু আমাদের টিকিট কয়টায়? আগামীকাল সকাল 7টায়। ঠিক আছে। সামিয়া আর আমি রুমে আসলাম। সামিয়া বেড ঝাড়তে ঝাড়তে বলল, জানো আজকে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি।
আমি সামিয়াকে পিছন থেকে হালকা জোরে ধরে বললাম, এত খুশি হওয়ার কারণটা কি জানতে পারি? সামিয়া বেড ঝাড়ু রেখে আমার গলা জড়িয়ে ধরে বলল, এই যে প্রিয় মানুষটির সঙ্গে হানিমুনে যাব, এটা কি খুশির খবর নয়? হ্যাঁ, আমিও অনেক খুশি হয়েছি। বিকেলে আমি আর সামিয়া দুজনে শপিং করতে গেলাম। যদিও বিয়ের আগে প্রয়োজনীয় সব শপিং করা হয়েছিল, কিন্তু হানিমুনে যাওয়ার জন্য আলাদা করে আবার শপিং করতেছি। শপিং শেষ করে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। রেস্টুরেন্টে যাওয়ার পরে আমার জন্য এক কাপ কফি অর্ডার করলাম। সামিয়াকে জিজ্ঞেস করলাম, সামিয়া তুমি কি খাবে? আমি ফুচকা খাবো। কি, তোমার এখনো ছোট বাচ্চাদের মতো ফুচকা খাওয়ার অভ্যাস গেল না? ফুচকা কি শুধু ছোট বাচ্চারাই খায়? একটু পেছনে তাকিয়ে দেখো। সামিয়ার কথা শুনে পিছনে তাকিয়ে দেখি একটা ছেলে মেয়েকে ফুচকা তুলে খাওয়াচ্ছে। আমি মুচকি এসে সামিয়াকে বললাম, তুমিও কি এভাবে খেতে যাচ্ছ? সামিয়া মাথা নেড়ে হ্যাঁ সম্মতি দিল। আমি ওয়েটারকে বলে একটা প্লেট ফুচকা নিয়ে আসলাম। সামিয়াকে আমার পাশে বসিয়ে ফুচকা তুলে খাইয়ে দিতে লাগলাম। সামিয়া ছোট বাচ্চাদের মতো করে খাচ্ছে, আর আমি ওর খাওয়া দেখতেছি। সামিয়া প্লেট থেকে একটা ফুচকা আমার মুখে তুলে দিল, আমিও সেটা খেয়ে নিলাম। প্রিয় মানুষটির হাতে কোনো কিছু তুলে খাওয়া যে কত আনন্দের তা সকলে জানে। আর প্রিয় মানুষটা যদি নিজের লাইফ পার্টনার হয়ে থাকে তাহলে তো আর কোনো কথাই নাই। ফুচকা খাওয়া শেষে বিল পেমেন্ট করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলাম। গাড়ির কাছে এসে আমি সামিয়াকে বললাম, আর কিছু খাবে কি? সামিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, একটা আইসক্রিম হলে মন্দ হয় না। সামিয়ার জন্য দোকান থেকে একটা আইসক্রিম নিয়ে আসলাম। সামিয়াকে আইসক্রিম দিয়ে গাড়িতে উঠে বসলাম। সামিয়া আইসক্রিম খেতে খেতে আমার পাশের সিটে বসলো। আমি গাড়ি ড্রাইভ করতেছি আর সামিয়ার আইসক্রিম খাওয়ার দিকে আর চোখে তাকাচ্ছি। বিষয়টা বুঝতে পেরে আমার দিকে আইসক্রিমটা এগিয়ে দুষ্ট এসে বলল, আমাকে বললেই তো হয় তোমার খেতে মন চাচ্ছে, বারবার এভাবে তাকানোর কি আছে? আমি তোমার এই আইসক্রিম খাবো না। তাহলে কোনটা খাবে? আইসক্রিমটা গলে যাওয়ার ফলে আইসক্রিম খাওয়ার সময় সামিয়ার দুই গালে কিছুটা লেগে যায়। আমি সামিয়ার গালের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে বললাম, তোমার এগুলো খাবো। আমার কথা শুনে সামিয়া হাত দিয়ে যেমনই তার গালে লেগে থাকা আইসক্রিম গুলো মুছতে যাবে, তখন আমি তার হাতটা ধরে ফেলে বললাম, আমি থাকতে এগুলো এত কষ্ট করে হাত দিয়ে মোছার কি আছে? মানে? সামিয়াকে আর কিছু না বলে এক টান দিয়ে আমার কোলে বসে ওর গালে লেগে থাকা আইসক্রিম গুলো চুষে খেতে শুরু করলাম। আইসক্রিম খাওয়া শেষ করে সামিয়ার দিকে তাকিয়ে দেখি সে এক নজর আমার দিকে তাকিয়ে আছে আর ওর ঠোঁটগুলো কাঁপতেছে। আমি লোভ সামলাতে না পেরে ঠোঁটগুলোতে হালকা ছোঁয়া দিলাম। সামিয়া আমার থেকে একটু সরিয়ে বসে বলল, এই তোমার রাস্তাঘাটেও বাথরুমে শুরু হয়ে গেছে? আমি সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতে করতে বললাম, কি করব বলো? তোমার স্ট্রবেরির মতো গালে যদি মেঘের মতো বরফকণা জমা হয়ে থাকে আর সেগুলো যদি গোলাপি ঠোঁট দুটোকে স্পর্শ করে তাহলে কি করে ঠিক থাকবো? সামিয়া আমার কথা শুনে একটু ফিক করে হেসে দিয়ে বলল, আমাকে বলতে তাহলে আমি তোমাকে ভালোভাবেই খাওয়াতাম। সেটা না হয় ধরাই থাকলো। বললেই হলো। বাসায় আসতে রাত 8টা বেজে গেল। গাড়ি পার্ক করে রুমে এসে ফ্রেশ হয়ে দুজনে ডিনার করার জন্য নিচে আসলাম। ডিনার শেষ করে রুমে এসে সামিয়া লাগেজ গুছাতে লাগলো আর আমি অনলাইনে হোটেল বুক করে দিলাম। সামিয়ার লাগেজ গোছানো হলে আমার পাশে এসে শুয়ে পড়লো। আমি ল্যাপটপটা রেখে লাইট অফ করে এসে সামিয়াকে আমার বুকে নিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নাস্তা করে আব্বু আম্মার সাফিয়াকে বলে বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের হওয়ার সময় সাফিয়া সামিয়াকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার জন্য কি নিয়ে আসবে? সামিয়া সাফিয়ার গালে হাত দিয়ে বলল, আমার ননদের জন্য একটা টেডি বিয়ার নিয়ে আসবো, কেমন? সামিয়ার কথা শুনে আব্বু আম্মু সবাই হাসতে লাগলো। যাই হোক, গাড়ি দিয়ে বাস স্ট্যান্ডে আসলাম। আর হ্যাঁ, আমরা হানিমুনে যাচ্ছি বাসে করে, তবে প্লেনে জার্নি করলে বেশ মজাদার হতো। বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে এসে গাড়ি থেকে নেমে আমি আর সামিয়া বাসে উঠে পড়লাম। একটু পরে বাস ছেড়ে দিল। বাস ছেড়ে দেওয়ার পরে আমি ব্যাগ থেকে চাটনি আর চিপ সামিয়াকে দিলাম। সামিয়া আমার কাঁধে মাথা রেখে সেগুলো খাচ্ছে, মাঝে মাঝে আমাকেও খাইয়ে দিচ্ছে। দীর্ঘক্ষণ যাবৎ জার্নি করে পৌঁছালাম কক্সবাজারে। বসে থেকে নেমে সোজা হোটেলে চলে গেলাম। রাত হয় আর কোথাও ঘুরতে বের হলাম না। ম্যানেজারের কাছ থেকে রুমের চাবি নিয়ে এসে দরজা খুলে রুমে ঢুকলাম।
লাগেজগুলো আর ব্যাগগুলো সোফায় রেখে দুজনে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে বেডে বসতে কে যেন দরজায় টোকা দিল। দরজা খুলে দেখি ওয়েটার আমাদের জন্য খাবার নিয়ে এসেছে। খাবারগুলো রুমে নিয়ে এসে 2টা প্লেট সাজিয়ে দিতে সামিয়া বলল, 2টা কেন সাজাইতেছো? কেন, তুমি খাবে না? খাবো, কিন্তু তোমার হাতে।